বিটিএস একাডেমি বেস টিচিং স্কিলস একাডেমি এই অনলাইন চ্যানেলে আমি আবার সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই অবগত আছো এই বিটিএস একাডেমি এমন একটি অনলাইন চ্যানেল যেখানে ক্লাস 11 এবং 12 এর যাবতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমি কিউএন হামিম স্যার প্রতিনিয়ত আলোচনা করে থাকি, যে কারণে প্রতিদিন তোমরা নিত্য নতুন টপিক নিয়ে আলোচনা এই চ্যানেলে দেখতে পাও। আজ আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। দ্বিতীয় অধ্যায় থেকে এর আগে আমি একটি টপিক আলোচনা করেছিলাম, যেটি ছিল সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদ প্রসঙ্গে হবসন এবং লেনিনের তত্ত্ব বা বক্তব্য কি ছিল। আজ আমি দ্বিতীয় অধ্যায়েরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য, সেটি হলো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ সংক্ষেপে বর্ণনা করো। এই প্রসঙ্গে আমি আজ আলোচনা করতে বসবো। দেখো, তোমরা অবশ্যই এই ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং প্রয়োজনে তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করো, যাতে করে এই বিষয়টি সম্পর্কে বা এই অনলাইন ইউটিউব ক্লাসে সম্পর্কে তারা ওয়াকিবহাল হয়। আমি শুরু করছি আজকের আলোচনা। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ এবং তার প্রভাব কি পড়েছিল। তো এটা আলোচনা করতে হলে প্রথমেই আমাদের জানতে হবে যে সাম্রাজ্যবাদ কাকে বলে। সাম্রাজ্যবাদের সংজ্ঞা প্রসঙ্গে যে কথা বলা যায়, ল্যাটিন শব্দ ইম্পোরিয়াম থেকে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কথাটির উৎপত্তি হয়েছে। এর অর্থ হলো সামরিক কর্তৃত্ব। আর সাম্রাজ্যবাদ বলতে বোঝায় কোনো একটি শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র বা জাতির উপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার তত্ত্বকে। তাহলে এই সাম্রাজ্যবাদ কথাটি, যার ইংরেজি অর্থ হচ্ছে ইম্পেরিয়ালিজম, এই কথাটির উৎপত্তি ঘটেছে একটি ল্যাটিন শব্দ যার নাম হচ্ছে ইম্পোরিয়াম। সেই শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, যার সাধারণ অর্থ হচ্ছে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। বিশ্বের যে সকল শক্তিশালী দেশগুলি আছে তারা তাদের সামরিক বলে, রাজনৈতিক বলে এবং অর্থনৈতিক বলে তারা বিশ্বের দুর্বল দেশগুলির উপর নিজেদের আধিপত্য কায়েম করে। এই আধিপত্য কায়েম করার বিষয়টি সাম্রাজ্যবাদ নামে খ্যাত। দেখা যায় ইউরোপের বেশিরভাগ শক্তিশালী রাষ্ট্র মূলত এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার দুর্বল রাজ্যগুলির উপর তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছিল। কাজেই তাদের এই পদক্ষেপটি কিন্তু সাম্রাজ্যবাদ হিসাবে খ্যাত। তবে বর্তমানে যে কোনো দেশ কর্তৃক বিদেশ নীতি হিসাবে যে আগ্রাসনমূলক বিস্তার নীতি গ্রহণ করা হয় তাকে সাম্রাজ্যবাদ বলা হয়। চার্লস বেয়ার্ডের মতে কোনো একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল করে তার উপর দখলদারি রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই হলো সাম্রাজ্যবাদ। লেনিন আবার বলেছিলেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের চূড়ান্ত পর্যায়। তবে মূলত সাম্রাজ্যবাদ কথাটির আরেকটি অর্থ আমরা পাচ্ছি কি, যে কোনো একটি রাষ্ট্র তার বিদেশ নীতি পরিচালিত করে বা বিদেশ নীতির দ্বারা যখন অন্য কোনো দেশের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করছে, সেটাকেই বলা হচ্ছে সাম্রাজ্যবাদ। চার্লস বেয়ার্ড একটা বক্তব্য রেখেছেন যে কোনো একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল করে তার উপর দখলদারি রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই হলো সাম্রাজ্যবাদ। আর লেনিন তো বলেছেন যে পুঁজিবাদের চূড়ান্ত পর্যায়ে হলো সাম্রাজ্যবাদ। অন্যদিকে কোন দেশ সাম্রাজ্যবাদী মানসিকতা চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যে অন্য কোন দেশে বসতি গড়ে তোলার নীতি নেয় ও শাসন শুরু করে, তখন তা উপনিবেশবাদ হিসাবে বিবেচিত হয়। দেখো, এই যে সাম্রাজ্যবাদের কথা বলা হচ্ছে, এই সাম্রাজ্যবাদটা তো দুম করে একদিনে বা এক বছরে আসবে না। এই সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম কি করতে হবে না, সেই দেশে যেতে হবে,
সেই দুর্বল দেশে যেতে হবে, সেখানে কিছুদিন যে আস্তে আস্তে বসতি স্থাপন করতে হবে, সেখানে ব্যবসা বাণিজ্যের প্রসার করতে হবে, তারপর এই যে সেখানে নিজেদের আধিপত্য আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠা করার যে ব্যবস্থা, এটাকে বলা হয় উপনিবেশবাদ। আর এই উপনিবেশবাদ যখন ব্যাপক আকারে শক্তিশালী আকারে রূপ গ্রহণ করবে, তখনই হয়ে যাবে কিন্তু এটি সাম্রাজ্যবাদ। তো এই সাম্রাজ্যবাদের যে প্রসার ঘটলো, বিভিন্ন দেশে যে সাম্রাজ্যবাদের প্রসার করলো, এই সাম্রাজ্যবাদ প্রসারের উদ্দেশ্যগুলি কি ছিল? বিভিন্ন ঐতিহাসিক এই সাম্রাজ্যবাদ প্রসারের জন্য বিভিন্ন কারণ উল্লেখ করেছেন, যেগুলি যদি বিশ্লেষণ করা যায় তাহলে এর উদ্দেশ্য এবং রাজনৈতিক ভিত্তি কি ছিল সে সম্পর্কে আমরা জানতে পারবো। এই কারণগুলি কি না, এই কারণগুলি হলো রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, প্রযুক্তিগত কারণ। মানে এই যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা হচ্ছে, কোন শক্তিশালী দেশ দুর্বল দেশের উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করছে, এটা করার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কতগুলি কারণ কাজ করছে। সর্বপ্রথম রাজনৈতিক কারণ, তারপর আসছে অর্থনৈতিক কারণ। কারণ রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু এই সাম্রাজ্যবাদ, রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা, সেটাও কিন্তু মূল কারণ। এছাড়াও সামরিক আধিপত্য, সামাজিকভাবে সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করা, ধর্মীয় প্রভাব এবং প্রযুক্তিগত প্রভাব, কারণ এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সাম্রাজ্যবাদটা প্রসারিত হয়েছিল। অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে সাম্রাজ্যবাদী দেশগুলি এই দুর্বল দেশগুলির উপর নিজেদের আধিপত্য কায়েম করেছিল। এরপর আমি এই সমস্ত বিষয়গুলি এক এক করে আলোচনা করার চেষ্টা করব, এই কারণগুলি, তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। প্রথম কারণ বলা হচ্ছে রাজনৈতিক কারণ। সেক্ষেত্রে কি উল্লেখ করা হচ্ছে না, উগ্র জাতীয়তাবাদ 1870 সালের পর ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দেয়। প্রতি জাতি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। ফলে তারা এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিতে উপনিবেশ বৃদ্ধি করে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা চালায়। তাহলে রাজনৈতিক কারণ হিসাবে প্রথম যে পয়েন্টটিকে আনা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এক্ষেত্রে বলা হচ্ছে যে ইউরোপের শক্তিশালী দেশগুলি তারা যখন আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা জাতীয়তাবাদী চিন্তাধারা, অর্থাৎ আমার দেশ, আমার দেশের জাতি সবার চেয়ে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বকে জাহির করার জন্য, এই শ্রেষ্ঠত্বের প্রকাশ ঘটানোর জন্য তারা অন্যের উপর নিজেদের আধিপত্য কায়েম করতে চায়। এইভাবেই ইউরোপের ধনশালী শক্তিশালী দেশগুলি এশিয়া এবং ইউরোপের গরিব দেশগুলির উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। তো এই বিষয়টি কি, এই উগ্র জাতীয়তাবাদী কিন্তু এই সাম্রাজ্যবাদের প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। অপর একটি রাজনৈতিক কারণের পয়েন্ট হিসাবে ধরা হয় ক্ষমতার আকাঙ্ক্ষা। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের সম্মান প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির জন্য ইউরোপের বিভিন্ন দেশ উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয়। বলা হচ্ছে যে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য, যে আমার ক্ষমতা কতখানি, লোকে আমাকে সমীহ করে চলুক, সবাই বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা বলুক যে এই নামে একটা জাতি আছে, এই নামে একটা দেশ আছে, এইভাবে নিজের শক্তিটাকে প্রকাশ করার জন্যই কিন্তু বিভিন্ন শক্তিশালী দেশ রাজনৈতিকভাবে আধিপত্য প্রতিষ্ঠা করার জন্যই বিভিন্ন দেশে তারা কিন্তু উপনিবেশ বিস্তারে উদ্যোগ গ্রহণ করে। সাম্রাজ্যবাদের প্রসারের পরবর্তী কারণ হিসেবে বলা হয় অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক বিষয়টা কিন্তু সাম্রাজ্যবাদের প্রসারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কি বিষয়টি আছে আমরা দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে পণ্য বিক্রির বাজার। শিল্প বিপ্লবের কারণে ইউরোপের প্রায় সব দেশই শিল্পোন্নত ছিল এবং তাদের চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য উদ্বৃত্ত হতো। এই উদ্বৃত্ত পণ্য বিক্রির উদ্দেশ্যে উপনিবেশের প্রসার ঘটায়। দেখো, মানুষের যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু অর্থের একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা আছে।
তো এই যে সাম্রাজ্যবাদের প্রসার ঘটাতে উদ্যোগ গ্রহণ করলো এই ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলি, এক্ষেত্রেও কিন্তু একটি বড় কারণ হিসাবে দেখা দিয়েছিল অর্থনীতি। কারণ যদি অর্থনীতি, তাদের যে শিল্প বিপ্লব ঘটেছিল, শিল্প বিপ্লবের ফলে তাদের দেশে প্রচুর পরিমাণে কিন্তু উৎপাদিত দ্রব্য ছিল, সেই উৎপাদিত দ্রব্যগুলিকে বিক্রয় করার জন্য, বিক্রয়ের একটি বাজার লাভ করার জন্য এই সম্পদশালী দেশগুলি কিন্তু অন্য উপনিবেশ দখল করতে তৎপর হয়ে উঠেছিল। কাজেই মূল তাদের অর্থনৈতিক ক্ষেত্রে প্রথম বিষয় ছিল তাদের বাজার দখল করা, উৎপাদিত পণ্যদ্রব্যের বিক্রির বাজার দখল করা। 2 নম্বর অর্থনৈতিক পয়েন্ট হিসাবে বলা হয় কাঁচামাল সংগ্রহ। এক্ষেত্রে কি না, শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠা হয়েছে, তাই সস্তায় শিল্প কারখানায় প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত দেশগুলি সুকৌশলে এশিয়া ও আফ্রিকার দেশগুলিতে রাজনৈতিক ক্ষমতা দখল করে ঔপনিবেশিক শাসন শুরু করে। তাহলে শুধুমাত্র বাজার নয়, ওই দেশগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করে এনে, যেমন ইংল্যান্ডের যে বস্ত্র শিল্পের যে বিস্তার, তার জন্য প্রয়োজন ছিল কাঁচা তুলো। এই কাঁচা তুলো তারা কিন্তু এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন দেশগুলো থেকে সংগ্রহ করতে তৎপর হয়েছিল। তাই কাঁচামাল সংগ্রহের বিষয়টাও কিন্তু, যদি কোনো দেশের উপর কোনো আধিপত্য প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেই দেশের কাঁচামালটিকে অতি সহজেই সংগ্রহ করে নিয়ে আসা যাবে। এই কাঁচামাল সংগ্রহ করার লক্ষ্যেও কিন্তু ঔপনিবেশিক দেশগুলি কিন্তু সচেষ্ট হয়েছিল। এই কারণেও তারা কিন্তু অন্য দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছিল। অর্থনৈতিক কারণ হিসাবে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পুঁজির বিনিয়োগ। হবসন যেটা বা লেনিন যেটা আগেই বলেছেন, হবসনের মতে ইউরোপীয় পুঁজিপতিরা শিল্প বিপ্লবের ফলে প্রাপ্ত বিপুল মুনাফা বিনিয়োগ করার জন্য উপনিবেশ স্থাপনে আগ্রহ দেখায়। লেনিনের মতে পুঁজিপতিরা বাজার দখলের চেয়ে উপনিবেশে পুঁজি বিনিয়োগে বেশি আগ্রহী ছিল। মানে হবসন এবং লেনিনের তত্ত্ব নিয়ে বলেছিলাম, যখন যে বিপুল পরিমাণ পুঁজি ইউরোপের সম্পদশালী দেশগুলিতে জমা হয়েছিল, সেই দেশের পুঁজিপতিরা তাদের সরকারের উপর চাপ সৃষ্টি করে এই পুঁজি বিনিয়োগ করার জন্য অন্য উপনিবেশ দখলে তারা কিন্তু সরকারকে প্রভাবিত করেছিল, তৎপর হয়েছিল। কাজেই পুঁজির বিনিয়োগটা কিন্তু হবসনও তাই বলেছেন, লেনিনও তাই বলেছেন, এই পুঁজির বিনিয়োগ করার জন্যই, উদ্বৃত্ত পুঁজিটিকে বিনিয়োগ করে তাকে আরো বাড়ানোর উদ্দেশ্যেই এই সাম্রাজ্যবাদী দেশগুলি দুর্বল দেশগুলির উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। এছাড়াও অর্থনৈতিক কারণের আরেকটি পয়েন্ট হলো শ্রমিক সংগ্রহ। এই যে বিপুল পরিমাণ শিল্প বিপ্লব গোটা ইউরোপ জুড়ে দেখা গেছে, সেই শিল্প বিপ্লবের চাহিদা পূরণ করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে লেবার বা শ্রমিক। তাই শিল্প উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং কারখানায় কায়িক শ্রমের জন্য প্রচুর সস্তার শ্রমিক প্রয়োজন ছিল। এই শ্রমিকের যোগান অব্যাহত রাখার জন্য ইউরোপীয় দেশগুলি উপনিবেশ গড়ে তোলার চেষ্টা করে। অর্থাৎ শিল্পোন্নত দেশগুলোতে কাঁচামাল সংগ্রহ করা, বিভিন্ন দ্রব্য উৎপাদিত করা, এটি করার জন্য কিন্তু প্রয়োজন ছিল কায়িক পরিশ্রমের। এই পরিশ্রম দিত কিন্তু শ্রমিকরা। কাজেই সেই শ্রমিকগুলিকে সস্তায় এশিয়া এবং আফ্রিকা থেকে খুব কম পয়সায় শ্রমিকগুলিকে সংগ্রহ করা সহজ হয়েছিল। তাই সস্তায় শ্রমিক সংগ্রহ করার জন্যও কিন্তু এই উপনিবেশ দখলের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়, যার ফলে সাম্রাজ্যবাদের প্রসার ঘটে। তাহলে সাম্রাজ্যবাদের প্রসারের অর্থনৈতিক কারণের 4টি বিষয়: বাজার দখল, কাঁচামাল সংগ্রহ, পুঁজির বিনিয়োগ এবং সস্তায় শ্রমিক সংগ্রহ। এই 4টে বিষয়ই কিন্তু শিল্প বিপ্লবের সঙ্গে, শিল্প উৎপাদনের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে কিন্তু জড়িত। এর কোনো একটির কমতি হলে কিন্তু শিল্প বিপ্লব ফুলফিল হবে না। কাজেই সাম্রাজ্যবাদী দেশগুলি এশিয়া এবং আফ্রিকার দুর্বল দেশগুলির উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল মূলত এই 4টি অর্থনৈতিক বিষয়কে সামনে রেখে। কারণ হলো সামরিক কারণ। সামরিক কারণ হিসেবে কি বলা হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করব। নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা।
সাম্রাজ্যবাদের যুগে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সন্দেহ ও বিদ্বেষ বৃদ্ধি পায়, ফলে বিভিন্ন দেশ নিরাপত্তার অভাব বোধ করতে থাকে। তাই নিজ দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে অনেকেই উপনিবেশ দখল করে, যেমন সাইপ্রাস ও কেপের মতো নৌঘাঁটি ইংল্যান্ড শুধুমাত্র নিরাপত্তার কারণেই দখল করেছিল। তবে সামরিক কারণের উল্লেখযোগ্য বিষয় হলো নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা। ইউরোপের বেশ কিছু দেশগুলি যখন তারা তাদের শক্তি বৃদ্ধি পেতে শুরু করলো, তখন তাদের কাছে একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে তাদের নিরাপত্তাটিকে সুরক্ষিত করা। কারণ নিরাপত্তাকে সুরক্ষিত করার জন্য তারা তাদের চারিপাশের বিভিন্ন দেশগুলি থেকে শুরু করে অন্যান্য উপনিবেশ দখল করে তারা চেষ্টা করেছিল তাদের দেশের নিরাপত্তাটা যাতে রক্ষা করা সম্ভব হয়। সামরিক দিক থেকে যদি তারা শক্তিশালী হয় তাহলে তাদের কিন্তু নিরাপত্তাটা সুনিশ্চিত করা যাবে। ইংল্যান্ডের ক্ষেত্রে বলা হচ্ছে যেমন সাইপ্রাস এবং কেপের মতো যে নৌঘাঁটি ইংল্যান্ড দখল করেছিল, সেটা মূলত কিন্তু এই নিরাপত্তাকে সামনে রাখার উদ্দেশ্যেই বা নিরাপত্তাকে সামনে রেখেই কিন্তু এই উপনিবেশ দখলের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। সামরিক কারণের আরেকটি বিষয় হিসেবে বলা হয় সামরিক মর্যাদা বৃদ্ধি। এক্ষেত্রে উল্লেখ করা হয় ইউরোপের বিভিন্ন দেশ নিজেদের সামরিক শক্তি ও মর্যাদা তুলে ধরার জন্য উপনিবেশ স্থাপনের পথ বেছে নেয়। অর্থাৎ কি না, সামরিক দিক থেকে আমরা শ্রেষ্ঠ, অন্যান্য দেশের তুলনায় অন্যান্য শক্তির তুলনায় আমাদের দেশের সামরিক শক্তিকে অনেক উন্নত করতে হবে, সামরিক শক্তিকে শ্রেষ্ঠ করতে হবে। এই যে চিন্তাধারা যে সামরিক শক্তিটিকে যদি আমি বড় আকারে দেখাতে পারি তাহলে অন্যান্য দেশ আমাকে ভয় করবে, আমি সামরিক দিক থেকে কতখানি শক্তিশালী সেটা আমি দেখাতে পারবো। তাই সামরিক দিক থেকে নিজেকে শক্তিশালী করে দেখানোর জন্যই কিন্তু ইউরোপের এই দেশগুলি তারা সাম্রাজ্যবাদে মনোনিবেশ করেছিল। কাজেই সেই দিক থেকে বলা যাচ্ছে যে সামরিক কারণটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সাম্রাজ্যবাদের প্রসারের অপর একটি উল্লেখযোগ্য কারণ হলো সামাজিক কারণ। সামাজিক কারণ হিসেবে কি বলা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। ঊনবিংশ শতকের শেষ দিকে ইউরোপের প্রায় প্রতিটি দেশেই জনসংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পায়। এই বর্ধিত জনসংখ্যার জন্য বাসস্থান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উপনিবেশ প্রতিষ্ঠার চেষ্টা করে। সামাজিক কারণ হিসেবে বলা হচ্ছে যে ইউরোপের একটা সময় ঊনবিংশ শতকের শেষ দিকে এসে লক্ষ্য করা যায় ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই বর্ধিত জনসংখ্যার চাপ যখন দেশগুলিতে অনুভূত হচ্ছে তখন সেই জনসংখ্যাটার চাপটাকে কমানোর জন্য তাদেরকে অন্য ভূখণ্ডে তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য যদি সেইভাবে করা যায় তাহলে সেখানে বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবে এবং সেখানে তাদের কাজের ও কর্মসংস্থানের কিন্তু বিভিন্ন ব্যবস্থা হয়ে যাবে। যে কারণে দেখা যায় এই সময় থেকেই ইউরোপের বিভিন্ন দেশ, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, যখন তারা বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়ছে তাদের কিন্তু সেখানে গিয়ে কিন্তু বসতি স্থাপন করছে। এইভাবে আমেরিকায় কিন্তু স্পেনের বহু অধিবাসী, ইংল্যান্ডের বহু অধিবাসী কিন্তু তারা আমেরিকায় যে বসবাস করতে শুরু করেছিল। এশিয়ার দেশগুলোতেও ক্ষেত্রে কিন্তু বহু ইউরোপের দেশের জনগণ কিন্তু তারা আসতে শুরু করে। কাজেই এই নিজেদের দেশের বর্ধিত জনসংখ্যার চাপটিকে কাটিয়ে তোলার জন্যও কিন্তু ঊনবিংশ শতকের শেষ দিক থেকেই এই সাম্রাজ্যবাদী দেশগুলি তারা কিন্তু সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেছিল। সামাজিক কারণ হিসাবে আরেকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয় যেটি হলো সভ্যতার প্রসার। এক্ষেত্রে দেখা যায় ইউরোপের কোন কোন সাম্রাজ্যবাদী চিন্তাবিদ যেমন জুলি ফেরি, রুইয়ার্ড কিপলিং এরা মনে করতেন যে এশিয়া ও আফ্রিকার অনুন্নত মানুষদের প্রতি ইউরোপীয়দের কিছু দায়বদ্ধতা আছে। তথাকথিত এই দায়বদ্ধতা সাদা চামড়ার দায়বদ্ধতা নামে পরিচিত। এই দায়বদ্ধতাও তাদেরকে উপনিবেশ স্থাপনে উৎসাহিত করেছে বলে মনে করা হয়।
মানে এটা একটা বেশ ইন্টারেস্টিং বিষয়। মানে ইউরোপীয় দেশের অধিবাসীরা বা সেখানকার গবেষকরা ব্যাখ্যা করতে চাইছেন যে ইউরোপীয়রা হলো অন্যান্য জাতির তুলনায় তারা উন্নত, তারা সভ্য জাতি, তাদের চিন্তা, কৃষ্টি, কালচার সমস্ত কিছু উন্নত। কাজেই তাদের মধ্যে একটা দায়িত্ব আছে, গোটা বিশ্বের দায়িত্ব নাকি তাদেরকে দেওয়া হয়েছে, তাদের প্রতি একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে যে তারা অনুন্নত দুর্বল দেশগুলোতে যাবে এবং সেখানে গিয়ে তারা তাদের সভ্যতাকে চাপিয়ে দেবে, তারা অসভ্য, বর্বর, তাদেরকে তারা কি করবে না সভ্যতার আলোয় নিয়ে আসবে। যে কারণে সাম্রাজ্যবাদ ঐতিহাসিকরা বারে বারে ভারতবর্ষের ক্ষেত্রে বলার চেষ্টা করেছে যে ভারতবর্ষের মানুষ ছিল অসভ্য, বর্বর। আমরা এখানে আসার পর তাদেরকে শিক্ষিত করেছি, তাদেরকে পাশ্চাত্য শিক্ষা দিয়েছি, তাদেরকে সংস্কার দিয়েছি, এটা তাদের দায়বদ্ধতার মধ্যে নাকি পড়ে। কাজে ইউরোপীয় দেশগুলির মধ্যে এই চিন্তাধারা বড় করে দেখা দিয়েছিল যে অনুন্নত দেশগুলোতে গিয়ে তাদের কাছে সভ্যতার প্রসার ঘটানো, তাদের কাছে পাশ্চাত্য চিন্তাধারা, পাশ্চাত্য সংস্কৃতির প্রসার ঘটানোর প্রয়োজন আছে, যেটা নাকি তাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে কিছু কিছু গবেষক আবার ঘোষণা করেছেন। কাজে সেই দায়বদ্ধতা থেকেই কিন্তু এই সকল দেশের অধিবাসীরা তারা কিন্তু অন্যান্য দেশগুলোতে গেছে। এটাই এই সামাজিক কারণেই তারা সাম্রাজ্যবাদের প্রসার ঘটাতে উদ্যোগী হয়েছে। সাম্রাজ্যবাদের প্রসারের অপর একটি কারণ হিসাবে তুলে ধরা হয় ধর্মীয় কারণকে। এক্ষেত্রে বলা হয় যে ইউরোপের খ্রিস্টান ধর্ম প্রচারকরা ধর্ম প্রচারের উদ্দেশ্যে নিজ নিজ দেশে বণিক ও রাজনীতিবিদদের উৎসাহিত করত উপনিবেশ স্থাপনে। মানে সাম্রাজ্যবাদের প্রসারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ধর্ম প্রচার। ইউরোপের বেশিরভাগ দেশের মানুষের ধর্ম ছিল খ্রিস্টান। তাদের লক্ষ্য ছিল যে এই খ্রিস্টান ধর্মটিকে বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে দিতে হবে। যে কারণে আমরা লক্ষ্য করেছি প্রথম দিকে কিন্তু খ্রিস্টান মিশনারিরা তারা কিন্তু দলে দলে ভারতবর্ষে এসেছে। শুধু ভারতবর্ষেই নয়, এই খ্রিস্টান মিশনারিরা গোটা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। প্রথম দিকে তারা সেবা দেখিয়ে, প্রথম দিকে তারা মানুষের ভালো করার উদ্দেশ্যে সামনে রেখে তারা এগিয়ে আসে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ধর্মের প্রচার করা, খ্রিস্টান ধর্মটাকে ছড়িয়ে দেওয়া। এবং তাদের উপর ধর্ম প্রচারকদের চাপও ছিল যে ধর্মীয় ভাবে এই খ্রিস্টান ধর্মটাকে বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া যায়। এই ধর্মটাকে ছড়িয়ে দেওয়ার জন্যও কিন্তু ধর্মযাজকরা কিন্তু রাষ্ট্রের উপর একটা প্রভাব ক্রিয়েট করত, তাদের কাছে একটা বলার চেষ্টা করত। কাজে সেই দিক থেকেও এই খ্রিস্টান ধর্মটিকে বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়েও কিন্তু এই সাম্রাজ্যবাদের প্রসার ঘটেছিল। ধর্মীয় কারণ হিসাবে আরেকটি বিষয় উল্লেখ করা হয় মানব সম্পদ। এক্ষেত্রে বলা হয় কারো কারো মতে খ্রিস্টান মিশনারিরা মানব কল্যাণ এবং নিপীড়িত জনগণের মঙ্গল সাধনের উদ্দেশ্যে উপনিবেশ স্থাপনে উৎসাহিত হয়েছিল। অনেকে বলেন যে না, শুধু ধর্ম প্রচার করার জন্য নয়, তাদের মধ্যে একটা ধর্মীয় চিন্তাধারা, চেতনা কাজ করেছিল যে দুস্থের সেবা করতে হবে, আত্মের সেবা করতে হবে, দুর্বলের সেবা করতে হবে। তাই দুর্বলদের সেবা করার জন্য, জনকল্যাণ করার জন্য ধর্মীয় ভাবে নিজেদের চিন্তাধারার দ্বারা তারা এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সাম্রাজ্যবাদের প্রসারে অগ্রসর হয়। কারণ সাম্রাজ্যবাদের প্রসার না ঘটলে অন্য কোন দেশ থেকে হঠাৎ করে যদি কিছু মানুষ এসে বলে এই ধর্ম প্রচার করব, এই ধর্ম শোনো, তোমরা এই করো, অনেক কিন্তু ততটা গুরুত্ব দেবে না। কিন্তু যদি সাম্রাজ্যবাদের প্রসার ঘটে যায়, সেই সাম্রাজ্যবাদের সূত্র ধরে সেই যাজকরা কিন্তু অতি সহজেই বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে। তাদের ক্ষেত্রে সম্ভব হবে নিজেদের বক্তব্যকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা। কাজে এই জায়গা থেকে ধর্মীয় দিক থেকে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে খ্রিস্টান ধর্ম যাজকরা কিন্তু ধর্ম প্রচারের জন্য তারা কিন্তু উদ্যোগী গ্রহণ করেছিল। এই কারণেই কিন্তু তারা সাম্রাজ্যবাদ প্রসারের জন্য সরকারকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছিল। এই সাম্রাজ্যবাদের প্রসারের অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তিগত কারণ। মানে এই যে সাম্রাজ্যবাদটা ছড়িয়ে পড়ছে, এর কারণ হিসাবে আরেকটি বিষয়কে তুলে ধরা হচ্ছে, যেটি হচ্ছে প্রযুক্তিগত কারণ। আধুনিক ঐতিহাসিকদের কেউ কেউ সাম্রাজ্যবাদের উপাদান হিসাবে প্রযুক্তিবিদ্যার ভূমিকার উপর জোর দিয়েছেন। তাদের মতে উন্নত প্রযুক্তিতে গড়ে ওঠা ব্রিটিশ নেভিলি
জার্মান নেভি লীগ প্রভৃতি নৌ সংগঠনগুলি উপনিবেশ দখলের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করত। মানে প্রযুক্তিগত উন্নয়ন মানে এক্ষেত্রে বলা হচ্ছে যে সেই সময়কালে ইউরোপের যে প্রযুক্তিগত উন্নয়ন ঘটে তার ফলে বিভিন্ন যে নৌবাহিনী উন্নত পরিকাঠামোর দ্বারা তৈরি করা হয়, সেই উন্নত নৌবাহিনী যখন তৈরি করা হয় সেই নৌবাহিনীকে ব্যবহার করার জন্য, সেই নৌবাহিনীর কার্যকারিতা পরীক্ষা করার জন্য এই ব্রিটিশ নেভি লীগ বা জার্মান নেভি লীগ এরা কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করে যে চলো অন্য সাম্রাজ্য দখল করি, অন্য দেশ দখল করি, অন্য দেশে অভিযান করি, তাহলে আমরা আমাদের ক্ষমতাটা বুঝতে পারবো। কাজে প্রযুক্তিগত উন্নয়নের জন্য, সেটিকে বাস্তবায়ন করার জন্য, সেটিকে পরীক্ষা করার জন্য, তার যে গুরুত্ব সেটিকে অনুধাবন করার জন্য এই সকল দেশগুলোর কিন্তু নৌবাহিনী অন্যান্য দেশ দখল করতে উদ্যোগী হয়। বস্তুতপক্ষে ইউরোপীয় নবজাগরণ এবং তার প্রভাবে ঘটে যাওয়া বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার অভূতপূর্ব অগ্রগতি সারা পৃথিবীকে ইউরোপীয়দের হাতের মুঠোয় এনে দেয়, আর সেটাকে কাজে লাগিয়ে তারা পুরো দুনিয়ায় সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে, যা ঔপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি রচনা করে। বলা হচ্ছে ইউরোপের নবজাগরণ ঘটার ফলে অনেক প্রযুক্তিগত উন্নয়ন ঘটে, অনেক নতুন নতুন জিনিসপত্র আবিষ্কৃত হয় অতি সহজেই। যেমন কম্পাস আবিষ্কার হচ্ছে, কম্পাস আবিষ্কার হওয়ার ফলে কি হচ্ছে, অতি সহজেই সমুদ্র পথ পরিক্রমা করার জন্য দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে। এইভাবে প্রযুক্তিগত উন্নয়নের ফলে উন্নত ধরনের জিনিসপত্র আবিষ্কার ঘটার ফলে অতি সহজেই কিন্তু এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া যাচ্ছে। কাজে এই প্রযুক্তি উন্নয়নের ফলটাও কিন্তু সাম্রাজ্যবাদের ক্ষেত্রে, যেগুলো একসময় ধরো সাম্রাজ্যবাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিভাবে সমুদ্র পথে যাব, কোন দিকে যাব, কোনো দিশা ছিল না, যখনই কম্পাস আবিষ্কৃত হয়ে গেল তারা কিন্তু একটা দিশা পেয়ে গেল নাবিকরা এক দেশ থেকে অন্য দেশে সমুদ্র পথে যাওয়ার। কাজে এই প্রযুক্তিগত উন্নয়নটা কিন্তু তাদেরকে সহযোগিতা করলো, অনেকটা সহজ করে দিল অন্য দেশ দখল করা। কাজে এই প্রযুক্তিগত উন্নয়ন কিন্তু সাম্রাজ্যবাদের প্রসারের ক্ষেত্রে একটি কার্যকরী ভূমিকা নিয়েছিল। কাজে যে বিষয়গুলি আলোচনা করা হলো, রাজনৈতিক কারণ, তার অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, প্রযুক্তিগত উন্নয়ন, সমস্ত বিষয়গুলি কিন্তু সাম্রাজ্যবাদের প্রসারের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক হিসাবে প্রতিভাত। এই যে বিভিন্ন কারণে ইউরোপের বিভিন্ন দেশ এশিয়া, আফ্রিকা এবং আমেরিকায় তাদের সাম্রাজ্য বিস্তার করলো, এই সাম্রাজ্যবাদের বিস্তারের কিন্তু ফলাফল কি হয়েছিল, উপকার কি হয়েছিল, সে সম্পর্কে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। এই সাম্রাজ্যবাদের ফলাফল বা তাৎপর্য বা প্রভাব সম্পর্কে কি উঠে এসেছিল সেটা আমি একটু এই আলোচনায় বলার চেষ্টা করব। এশিয়া মহাদেশে, নতুন বিশ্ব ও পৃথিবীর অন্যান্য অঞ্চলে ইউরোপীয়দের উপনিবেশ শাসন প্রতিষ্ঠার ফলাফল এবং তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সর্বপ্রথম তাৎপর্য হচ্ছে সামুদ্রিক বাণিজ্য বৃদ্ধি। পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপীয়দের ঔপনিবেশিক শাসন কায়েম হলে এশিয়া, আমেরিকা ও আফ্রিকার মধ্যে সামুদ্রিক বাণিজ্যের সূত্রপাত ঘটে, ফলে ইউরোপের বাণিজ্য আরো বৃদ্ধি হয়। ফরাসি বিপ্লবের প্রাক্কালেই ফ্রান্স ও ইংল্যান্ডের অন্তত 40% বাণিজ্যই উপনিবেশের সঙ্গে চলত। প্রথম ফলাফল হলো অর্থনৈতিক ফলাফল, বাণিজ্যের বিস্তার। এই দেশগুলি আবিষ্কার হওয়ার ফলে ইউরোপের সঙ্গে এশিয়া, আফ্রিকা, আমেরিকার বাণিজ্য চলতো। ফরাসি বিপ্লবের সময় বলা হচ্ছে ফ্রান্স এবং ইংল্যান্ডের বাণিজ্যের 40%ই কিন্তু এই উপনিবেশের সঙ্গে চলতো। দ্বিতীয় তাৎপর্য হিসেবে বলা হচ্ছে সীমাহীন শোষণ। উপনিবেশিক শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপীয় দেশগুলি উপনিবেশকে কাঁচামাল রপ্তানির কেন্দ্র ও শিল্পদ্রব্য বিক্রির বাজার হিসাবে গড়ে তোলে। এর সাথে নানা রকম শোষণমূলক খরচা পায়, এভাবে আর্থিক শোষণ লাগামহীন হয়ে ওঠে। অর্থাৎ এই উপনিবেশ বিস্তারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমাহীন শোষণ। উপনিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করছে কম দামে, আবার সেখানে উৎপাদিত দ্রব্য বিক্রয় করছে বেশি দামে, অর্থাৎ কম দামে জিনিস কিনে অনেক বেশি দামে বিক্রয় করছে। এই যে বিষয়টা, এর ফলে অর্থাৎ কেনার সময় তো শোষণ করছে,
বিক্রির সময় তো শোষণ করছে। এইভাবে উপনিবেশগুলির উপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি সীমাহীন শোষণ চালাতে শুরু করেছিল। এই সীমাহীন শোষণটা কিন্তু সম্ভব হয়েছিল এই সাম্রাজ্যবাদের বিস্তারের ফলেই। কারণ যদি সেখানে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ বিস্তার করা না হতো, তাহলে কিন্তু এই সাম্রাজ্যবাদী দেশগুলির বণিকদের পক্ষে কোনোভাবেই সেই দেশ থেকে কিন্তু শোষণ করে অর্থ আত্মসাৎ করা কিন্তু সহজ হতো না। এই সাম্রাজ্যবাদের প্রসারের ফলেই কিন্তু এই সীমাহীন শোষণটা সহজ হয়েছিল। পরের পয়েন্ট হিসেবে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্য বিপ্লব। অষ্টাদশ শতকে আমেরিকা থেকে বিপুল পরিমাণে সোনা ও রূপা ইউরোপে আমদানি হয়, ফলে ইউরোপের মুদ্রাস্ফীতি দেখা যায়। এই মুদ্রাস্ফীতির কারণে মূল্যবৃদ্ধি ঘটে, যা মূল্য বিপ্লব নামে পরিচিত। মানে এই উপনিবেশ বিস্তারের আরেকটি প্রত্যক্ষ ফল হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্য বিপ্লব। কারণটা কি না, যখন এশিয়া এবং আমেরিকা থেকে বিপুল পরিমাণে, লক্ষ্য করা যাচ্ছে যে আমেরিকা থেকে বিশেষ করে বিপুল পরিমাণে সোনা কিন্তু ইউরোপীয় দেশগুলোতে আসতে শুরু করছে। সোনা একটি দামি ধাতু, তো সোনা আসার ফলে কি হয়ে যাচ্ছে না, এখানে জিনিসপত্রের মূল্য কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। টাকার দাম, ওদের যে অর্থ, সেই অর্থের দাম কিন্তু কমে যাচ্ছে, এবং এই অর্থের দাম কমে যাওয়ার ফলে কি হচ্ছে না, মুদ্রাস্ফীতি ঘটছে, এবং মুদ্রাস্ফীতি ঘটার ফলে মূল্য বিপ্লব কিন্তু ত্বরান্বিত হচ্ছে। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে এর ফলে আর্থিক ফল, যেটা হচ্ছে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে ইউরোপের দরিদ্র মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে, কারণ মূল্যবৃদ্ধি হলেও শ্রমিকের মজুরি তেমন ভাবে বাড়েনি, ফলে কিছু মানুষ সম্পদশালী হলেও দরিদ্ররা আরো দরিদ্র হয়ে পড়ে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে এই মুদ্রাস্ফীতির কারণে কিন্তু ইউরোপের দারিদ্রতার হার বৃদ্ধি পাচ্ছে, কারণ অর্থটা মুষ্টিমেয় শ্রেণীর হাতে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু সে অর্থে অর্থ আসছে না, যার ফলে তারা কিন্তু আর্থিক দিক থেকে আরো দুর্বল হয়ে পড়ছে, তাদের মধ্যে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে পুঁজিপতি শ্রেণীর উদ্ভব। দক্ষিণ আমেরিকার সোনা ও রূপা সহ বিভিন্ন উপনিবেশ থেকে এক শ্রেণীর বণিকদের হাতে বিপুল পরিমাণ সম্পদ জমা হয়। এইভাবে ইউরোপে পুঁজিপতি বা ক্যাপিটালিস্ট শ্রেণীর জন্ম হচ্ছে। মানে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য করার পাশাপাশি যখনই তারা উপনিবেশ দখল করলো, সেখান থেকে বিপুল পরিমাণ সোনা, যেমন ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয় পলাশির লুণ্ঠনের কথা বলা হয়, সম্পদ নির্গমন তত্ত্ব বলা হয়, যার দ্বারা বিপুল পরিমাণ অর্থ এই দেশ থেকে কিন্তু ইংল্যান্ডে চলে গিয়েছিল। সেরকম আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, এশিয়ার অন্যান্য দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ যখন ইউরোপে চলে যাচ্ছে, যারা নিয়ে যাচ্ছে সেই বণিক শ্রেণীর হাতে প্রচুর পরিমাণ অর্থের প্রাচুর্য ঘটছে, তাদের মধ্যে একটা পুঁজিপতি শ্রেণী কিন্তু আবির্ভাব করছে। আবার নব্য পুঁজিপতি হিসাবে তারা কিন্তু অনেক বড় আকার বা জায়গা দখল করছে। আরেকটি পয়েন্ট হিসেবে বলা হচ্ছে সাম্রাজ্যবাদের প্রসারের ফল হিসেবে বলা হচ্ছে শিল্পের অগ্রগতি। এই উদ্বৃত্ত পুঁজি উপনিবেশ থেকে কাঁচামাল আনার সুবিধা ও সেখানকার বাজারকে ব্যবহার করে ইউরোপে শিল্প উৎপাদনের আমূল পরিবর্তন ঘটে, ফলে শিল্প বিপ্লব ঘটে যায় প্রথমে ইংল্যান্ডে এবং পরে সমগ্র ইউরোপে তা ছড়িয়ে পড়ে। অর্থাৎ যে শিল্প বিপ্লবের রেসটা শুরু হয়েছিল, যখনই বিপুল পরিমাণ কাঁচামাল আসছে, সেখানে বিক্রির জন্য বাজার তৈরি হয়ে গেছে, সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ পুঁজি হিসাবে আসছে, পুঁজি পাওয়া যাচ্ছে, কাঁচামাল পাওয়া যাচ্ছে, বিক্রির বাজার পাওয়া যাচ্ছে, এমনকি শ্রমিকও সেখান থেকে কম পয়সায় পাওয়া যাচ্ছে। তাই সবগুলো যখন একত্রিত হচ্ছে, তখন ইউরোপে কিন্তু নতুন করে শিল্প বিপ্লবের কিন্তু জোয়ার আর অন্যান্য দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে। ইংল্যান্ডে যেটা প্রথম শুরু হয়েছিল, অন্যান্য দেশেও কিন্তু এই শিল্প বিপ্লবের জোয়ার কিন্তু ছড়িয়ে পড়লো, কারণ শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় যে চারটে জিনিস সবগুলোই কিন্তু এই উপনিবেশ থেকে কিন্তু সংগ্রহ করা সহজ হচ্ছে। এবং এর ফলে আরেকটি ফলাফল হচ্ছে বিশ্ব অর্থনীতির উদ্ভব। এশিয়া, আফ্রিকা এবং আমেরিকায় ইউরোপীয়দের বিভিন্ন উপনিবেশ গড়ে উঠলেও সেই সব অঞ্চলে তাদের অর্থনীতির প্রসার ঘটে, ফলে সপ্তদশ শতকে ইউরোপে বিশ্ব অর্থনীতির উদ্ভব ঘটে। অর্থাৎ যখন উপনিবেশ দখল করছে, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, সেই এলাকার সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে উঠছে, এই সম্পর্কগুলো একসঙ্গে হয়ে এশিয়া, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যে একটা ঐক্যবদ্ধ অর্থনীতি গড়ে উঠছে, যে অর্থনৈতিক যোগাযোগ স্থাপিত হচ্ছে, এটিকে গবেষকরা বলছেন বিশ্ব অর্থনীতির উদ্ভব ঘটছে। এতকাল ইউরোপের মধ্যে বাণিজ্য চলতো, ইউরোপের দেশগুলোর সঙ্গে যোগাযোগ ছিল, যখন তারা এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে, তখন লক্ষ্য করা যাচ্ছে যে তাদের একসঙ্গে করে একটা বিশ্ব অর্থনৈতিক চিন্তাধারার কিন্তু
বিকাশ ঘটছে। সর্বশেষ বিষয় যেটা বলা যেতে পারে যে এইভাবে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ সপ্তদশ অষ্টাদশ শতক জুড়ে পৃথিবীর রাজনৈতিক এবং আর্থসামাজিক এবং সাংস্কৃতিক চিত্রপটকে আমূল পাল্টে দেয়। অর্থাৎ যে বিষয়টি মূল আলোচনা, এই সাম্রাজ্যবাদের প্রসারের ফলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে গোটা ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা সকল দেশের সঙ্গে যোগাযোগের ফলে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ প্রসারের ফলে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু ঘটে যাচ্ছে। সেই সকল দেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ইংরেজি শিক্ষার বিস্তার, পাশ্চাত্য শিক্ষার বিস্তার, বিভিন্ন রকম চিন্তাধারা কিন্তু প্রসার করছে। এইভাবে সাম্রাজ্যবাদের প্রসারের ফলে লক্ষ্য করা যাচ্ছে যে আমূল পরিবর্তন সমস্ত কিছু ক্ষেত্রে ঘটে যাচ্ছে। যাই হোক, আজ আলোচনা এই পর্যন্তই। আমি একটা বিষয় বলতে চাই যে সাম্রাজ্য আমাদের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে যে সাম্রাজ্যবাদের প্রসারের যে কারণ এবং ফলাফল সেটি আমি এই ক্লাসে আলোচনা করলাম। আশা করি তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো অবশ্যই তোমরা এ থেকে উপকৃত হয়েছো। তোমরা অবশ্যই এই ভিডিওর সঙ্গে, এই চ্যানেলের সঙ্গে তোমরা কন্টিনিউ থাকো। তোমরা আরো গুরুত্বপূর্ণ বিষয়ে সাবলীল ভাষায় তোমরা এই আলোচনা শুনতে পারবে এবং অবশ্যই তোমাদের উপকার হবে। তোমাদের ক্লাসের সহ একাদশ শ্রেণীর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য উপরের যে আই বটন আছে সেই আই বটনে তোমরা ক্লিক করে সেখান থেকে পেতে পারো, অথবা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমার এই ইতিহাসের আলোচনা তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে, সমস্ত ক্লাস পাবে। আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলি ফলো করছো এবং পরবর্তীতে তোমরা নিয়মিত ফলো করো এবং অবশ্যই এই চ্যানেলের সঙ্গে তোমরা থাকো এবং এই একাডেমির সঙ্গে তোমরা যুক্ত হও, তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে এই আশা রাখি। এখন আমি তোমাদের বড় প্রশ্ন ধরে ধরে আলোচনা করছি, এরপর পরবর্তীতে দেখা যাবে যে তোমাদের বিভিন্ন এমসিকিউ, এসএকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমাদের বিভিন্ন লাইভ ক্লাসের ব্যবস্থা আমি করব যারা যুক্ত হতে চাও এবং যারা আমার সঙ্গে রীতিমতো যারা এই একাডেমির সঙ্গে যুক্ত হয়ে আমার সঙ্গে তোমরা লাইভে ক্লাস করতে পারবে। তোমাদের মক টেস্ট নেওয়ার চিন্তা ভাবনা করব এবং তোমাদেরকে যাতে আরো উন্নত করা যায়, তোমাদের নাম্বার যাতে অনেক বেশি পরিমাণে তোলা যায় তার প্রচেষ্টা আমি করব। আমি কিউএন হামিম স্যার ইতিহাস বিষয়ে তোমাদের ভীতি দূর করার জন্য তোমাদের সঙ্গে আমি কন্টিনিউ আছি। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো, আমার এই চ্যানেলের সঙ্গে থাকো এবং আমার সঙ্গে যোগাযোগ করো। এই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করো, তাহলে নিশ্চিত তোমরা আরো অনেক বেশি উপকৃত হবে। আজ এ পর্যন্ত।